আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। 24 ঘন্টায় হামাসের 250 স্থাপনায় হামলা ইসরায়েলি বাহিনীর। যুদ্ধ পরবর্তী গাজাকে নিরস্ত্র করার কাজে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণ দরকার, বললেন বেঞ্জামিন নেতানিয়াহু। দক্ষিণ গাজার প্রধান শহর ঘিরে রেখেছে ইসরায়েলি বাহিনী। এদিকে ভয়ঙ্কর ক্ষুধা সংকটের মুখে গাজা, হুঁশিয়ারি জাতিসংঘের। জানাবো গাজা মৃতের সংখ্যা বাড়লেও ইসরায়েলকে অস্ত্র দিয়ে যাবে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে জুয়া খেলেছেন নেতানিয়াহু, বললেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। আরও জানাবো এবার ক্ষমা চাইল ইসরায়েলি বাহিনী। সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেন পরাজিত হলে দায় যুক্তরাষ্ট্রের, বললেন মার্কিন অর্থমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। 24 ঘন্টায় হামাসের 250 স্থাপনায় হামলা ইসরায়েলি বাহিনীর। ফিলিস্তিনি গাজা উপত্যকায় গত 24 ঘন্টায় হামাসের 250 স্থাপনায় অভিযান চালিয়েছে ইসরায়েলি বিমান এবং স্থলবাহিনী। এসব স্থাপনাগুলোর মধ্যে উপত্যকা নিয়ন্ত্রণকারী এই রাজনৈতিক গোষ্ঠীটির অস্ত্রাগার, ভূগর্ভস্থ সুড়ঙ্গ, রকেট উৎক্ষেপণ কেন্দ্র এবং বিভিন্ন সামরিক অবকাঠামো রয়েছে। আজ বেলা 12টার দিকে একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, আগের দিন এর তুলনায় আজ অধিক সংখ্যক অভিযান পরিচালনা করেছে ইসরায়েলি বিমান বাহিনী। তবে পরিচালিত অভিযান বা হামলার সংখ্যা যুদ্ধবিরতি শেষ হওয়ার প্রথম দিন 1 ডিসেম্বর যে কম, সেদিন গাজা উপত্যকায় 400-এর বেশি অভিযান চালিয়েছিল বিমান বাহিনী। গত 7 অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালানোর পর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। এরপরে 16 অক্টোবর থেকে অভিযানে যোগ দেয় স্থল বাহিনীও। ইসরায়েলি বাহিনীর টানা 1.5 মাসের অভিযানে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। নিহত হয়েছেন 16,248 জন ফিলিস্তিনি। নিহত এই ফিলিস্তিনিদের মধ্যে নারী এবং শিশুর সংখ্যা প্রায় 12,000। অন্যদিকে হামাস যোদ্ধাদের হামলায় ইসরায়েলে নিহত হয়েছে 1,400 জন ইসরায়েলি এবং অন্যান্য দেশের নাগরিক। যুদ্ধ পরবর্তী গাজাকে নিরস্ত্র করার কাজ ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণ দরকার, বললেন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF উচিত যুদ্ধের পর গাজাকে নিরস্ত্র করার প্রক্রিয়াটি নিজেদের নিয়ন্ত্রণে রাখা। এ দায়িত্ব আন্তর্জাতিক বাহিনীকে দিতে রাজি নন তিনি। নেতানিয়াহু যে এবারই প্রথম যুদ্ধ পরবর্তী গাজার সামরিক নিয়ন্ত্রণের কথা বলছেন তা কিন্তু নয়। এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেছেন, যুদ্ধ থামলেই গাজাকে অবশ্যই নিরস্ত্র করতে হবে, আর গাজাকে নিরস্ত্র করার প্রক্রিয়াটি একমাত্র একটি বাহিনী নিশ্চিত করতে পারে, আর এটি হলো ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। নেতানিয়াহু মনে করেন গাজাকে নিরস্ত্র করার দায়িত্ব কোনো আন্তর্জাতিক বাহিনীকে দেওয়া হবে না। দক্ষিণ গাজার প্রধান শহর ঘিরে রেখেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েল বাহিনী আজ দক্ষিণ গাজার প্রধান শহর ঘেরাও করে রেখেছে। 2 মাস যুদ্ধের সবচেয়ে ভয়াবহ যুদ্ধের মধ্যে রাস্তায় এবং ভবনে হামাস যোদ্ধাদের সাথে লড়াই করছে। সংঘর্ষের কেন্দ্রবিন্দু অবরুদ্ধ উত্তর গাজায় ভয়াবহ লড়াই এবং বোমাবর্ষণে বেশিরভাগ অংশ ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর লড়াই উত্তর থেকে দক্ষিণে স্থানান্তরিত হয়েছে। প্রায় 20 লাখ মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে দক্ষিণে সরে যেতে বাধ্য করেছে। প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা AFP-কে জানিয়েছে, দক্ষিণ গাজার শহর খান ইউনিসের কাছে ইসরায়েলি ট্যাঙ্ক, সাজোয়াজান এবং বুলডোজার দেখা গেছে, যা ইতোমধ্যে বাস্তুচ্যুত বেসামরিক লোকদের আবার পালিয়ে যেতে বাধ্য করেছে। ভয়ঙ্কর ক্ষুধার সংকটের মুখে গাজা, হুঁশিয়ারি জাতিসংঘের। আবারও লড়াই শুরু হয় গাজা ভয়ঙ্কর ক্ষুধার সংকটে পড়বে বলে জানিয়েছে জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম WAFP। 7 দিন ধরে যুদ্ধবিরতি ছিল, তখন গাজায় কিছু ত্রাণ সামগ্রী ঢুকেছে, তা বিতরণ করার নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। কিছু মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়েছে, কিন্তু WAFP জানিয়েছে দুঃখের বিষয় হলো এ বিষয়ে যতটা এগোনো জরুরি ছিল তা হয়নি। তারা জানিয়েছে, নতুন করে লড়াই শুরু হওয়ার ফলে ত্রাণ বিতরণ করা যাচ্ছে না, সেক্ষেত্রে কর্মীদের জীবন বিপন্ন হতে পারে। সবচেয়ে বড় কথা, এর ফলে বেসামরিক সাধারণ মানুষ বিপর্যয়ের মুখে পড়েছেন। গাজায় 20 লাখ মানুষ বেঁচে থাকার সম্বল হলো এই ত্রাণের খাদ্যশস্য। WAFP বলছে যে আমাদের কর্মীদের জন্য গাজা থেকে নিরাপত্তা, বাধাহীন ও দীর্ঘকালীন যাতায়াতের ব্যবস্থা চাই, তাহলেই তারা মানুষের কাছে জীবনদায়ী ত্রাণ পৌঁছা দিতে পারবেন। একমাত্র দীর্ঘস্থায়ী শান্তি হলে এই মানবিক বিপর্যয় এড়ানো সম্ভব। WAFP তাই দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি চায় এবং সমস্যার একটি রাজনৈতিক সমাধান চায়।
গাজায় মৃতের সংখ্যা বাড়লেও ইসরায়েলকে অস্ত্র দিবে যুক্তরাষ্ট্র। দক্ষিণ গাজা ইসরায়েলের আক্রমণ পুনরায় শুরু হওয়ার পর থেকে মৃতের সংখ্যা ধাপে ধাপে বাড়ছে। বাইডেন প্রশাসন একদিকে ইসরায়েলকে বেসামরিক মৃত্যু হ্রাস করার কথা বলছে, অন্যদিকে সামরিক সহায়তা দিয়েই যাচ্ছে। তারা সাধারণ মানুষের মৃত্যু ঠেকাতে ইসরায়েলকে চাপ দেওয়ার মতো কোনো পদক্ষেপ নিচ্ছে না। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং সেক্রেটারি চিফ অব স্টেট অ্যাটর্নি অ্যান্টনি ব্লিংকেন সহ শীর্ষ মার্কিন কর্মকর্তারা উত্তরে হামলার সময়কার মতো ব্যাপক বেসামরিক হতাহতের ঘটনা এড়াতে ইসরায়েলকে দক্ষিণে তাদের অভিযান পরিচালনা করার জন্য আরও সাবধান হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। শুক্রবার যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকে এবং সোমবারের মধ্যে ইসরায়েলি বিমান হামলায় গাজায় প্রায় 900 জন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে 7 অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত অভিযানের পর 4 দিন ধরে গাজায় হামলায় প্রায় একই সংখ্যক মানুষ নিহত হয়েছে। 2 মার্কিন কর্মকর্তার মতে ওয়াশিংটন এখন অস্ত্র সরবরাহ বন্ধ করা বা ইসরায়েলকে তার কৌশল পরিবর্তনের উপায় হিসেবে কঠোরভাবে সমালোচনা করতে চাচ্ছে না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে ব্যক্তিগতভাবে আলোচনার বিদ্যমান কৌশল কার্যকর হবে। আমরা মনে করি আমরা যা করেছি তা কার্যকর হচ্ছে, একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেছেন। মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে জো খেলেছেন নেতানিয়াহু, বললেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে জুয়া খেলেছেন ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের বৈঠকে অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এমন মন্তব্য করেছেন। বৈঠকে এরদোগান জোর দিয়ে বলেছেন, ইসরায়েল গাজায় যে যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধ করছে তা বিনা জবাবে পার পাবে না। পিসিজিসির বৈঠকে প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, গাজা স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করাই হচ্ছে তার দেশের সামনে এই মুহূর্তের অগ্রাধিকার। এর পাশাপাশি গাজা উপত্যকা যাতে কোনো রকমের বাধা বিঘ্ন ছাড়া মানবিক ত্রাণ পাঠানো যায় তা নিশ্চিত করতে চান তিনি। এর আগেও তুর্কি প্রেসিডেন্ট কয়েকবার বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় যে যুদ্ধ অপরাধ করেছে তার জন্য তাকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। প্রেসিডেন্ট এরদোগান গত শনিবার নেতানিয়াহুকে গাজার কসাই বলে আখ্যায়িত করেছেন এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে তাকে বিচারের মুখোমুখি করতে হবে বলে ঘোষণা দিয়েছেন। আর এই সূত্র জানাচ্ছে পার্স টুডে। ক্ষমা চাইল ইসরায়েলি বাহিনী। হামলায় লেবাননের সেনা নিহত হওয়ার ঘটনায় অনুশোচনা প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। আজ টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি বাহিনীর এই ধরনের ক্ষমা চাওয়ার ঘটনা বেশ বিরল বলে প্রতিবেদনে বলা হয়েছে। লেবাননে হিজবুল্লাহ অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, তবে এই হামলায় নিহত বা লেবাননের সেনা হয়েছে কিনা এখন পর্যন্ত জানা যায়নি। গত 7 অক্টোবর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে লেবানন ইসরায়েল সীমান্তে গোলাগুলির পরিমাণ বেড়েছে। ইরান সমৃদ্ধ হিজবুল্লাহ লেবানন থেকে ইসরায়েলি হামলা চালাচ্ছে বলে দাবি IDF-এর। এরই পরিপ্রেক্ষিতে লেবাননে হিজবুল্লাহ অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। লেবাননের সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী আদায়েস এলাকায় একটি সেনাবাহিনী অবস্থানে বোমা হামলা চালিয়েছে। এতে একজন সেনা শহীদ হয়েছেন এবং আরও 3 জন আহত হয়েছেন। এ নিয়ে IDF একটি বিবৃতিতে বলেছে, লেবাননের সেনাবাহিনী হামলার লক্ষ্যবস্তু ছিল না। এ ঘটনা IDF দুঃখিত এবং এর তদন্ত করবে। সর্বশেষ জানাবো, ইউক্রেন পরাজিত হলে দায় যুক্তরাষ্ট্রের, বলছেন মার্কিন অর্থমন্ত্রী। ক্ষমতাসীন ও বিরোধী দলীয় দ্বন্দ্বের প্রেজারে ইউক্রেনের জন্য অর্থ সহায়তার অনুমোদন দিতে পারছে না মার্কিন কংগ্রেস। যুক্তরাষ্ট্রের অর্থ সহায়তার অভাবে রাশিয়ার বিরুদ্ধে লড়াই বেশ বেকায়দায় পড়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এমন পরিস্থিতিতে ইউক্রেন যদি যুদ্ধে পরাজিত হয় তাহলে এর দায়ভার যুক্তরাষ্ট্রের ঘাড়ে এসে পড়বে বলে মন্তব্য করেছেন মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন। খবর রয়টার্সের। মেক্সিকো সিটি সফরকালে সাংবাদিকদের মার্কিন অর্থমন্ত্রী বলেছেন, আমি কংগ্রেস সদস্যদের সঙ্গে কথা বলেছি, আমার সহকর্মীদের সঙ্গে কথা বলেছি। আমি মনে করি তারা এটা বুঝতে পারছেন যে এটি একটি গুরুতর পরিস্থিতি। যদি আমরা ইউক্রেনের জন্য এই তহবিলের ব্যবস্থা করতে না পারি তাহলে ইউক্রেনের পরাজয়ের জন্য আমরা নিজেরাই দায়ী হব।